প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি কবিতা। কবিতাটি 1970 সালের পর নিকটবর্তী কোনো এক সময়ে রচিত হয়। এই কবিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ের একটি সামাজিক ও রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে। কবিতা স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথার মর্ম ঠিক বুঝিনি। মন ছটপট করছিল, বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাসছিল বিগুল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরের কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব। আমার মাও ছলো ছলো চোখে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সেই গাছে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ, কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাঁপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাওয়ার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারুর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবনপণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সে দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর, যেন রিপ ভ্যান উইঙ্কেল। ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন, কে যেন প্রচন্ড এক ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সকলকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজের কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ। কোন জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদেই কাঁদছে, হাতে ভিক্ষের পাত্র। এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, গান্ধীটা মেনে নিল দেশভাগ, তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আর যদি সুভাষ বোস থাকতেন এখানে, সুভাষ বোস থাকতেন এখানে, সুভাষ বোস থাকতেন এখানে। সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে।
এক মহারাষ্ট্র যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। 17 বছর আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগে 1.5 বছর পলাতক। তখনও রোজ ভালো করে খাওয়া জুটত না। আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তার আর কোনো ভাষাই জানে না। কাকা যখন ফিরে এলেন তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না, যেন এক দেশপ্রেমিকের প্রেতচ্ছায়া। ওকে একদিন ভালো করে খাওয়াবার জন্য ব্যবস্থা হলো। একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর কয়েকটা বাটিতে সোনামুগ ডাল, ঝিঙে পোস্ত, ভাপা ইলিশ আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন। আর কোনোদিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি। কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে। ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকে স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে তা রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে। তারপর তো একসময় ভেঙে দুটুকরোই হয়ে গেল। এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না, যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গর্জায়। মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা, তবু ভাঙল না। অনেক ফুটো ফাটা ও তাপি মারা হলেও সেই আলখাল্লাটা গায়ে ঠিকই জড়ানো আছে। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছর এই দেশ সবেমাত্র কৈশোরে পা দিয়েছে। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলো খুব একটা পারে না, কিন্তু গান টান গায় বেশ। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতরভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল। আমরা তা পারিনি। বাড়ি মানে জন্মস্থান, তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি। আমার ছেলের কাছে ওই সব গল্প কথা আর পুরানো ইতিহাসের কোনো মূল্যই নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। বাবা কাকারা সব মিলিয়ে গেছেন অতীতে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকেই নতুনভাবে করতে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, এবারে আর অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি। তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায়
সব মানুষই আবার মানুষ হয়েছে।